আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি দেশ এবং একটি কাল অথবা একটি সময় কিভাবে চলছে তা যদি আপনি বুঝতে চান, তবে ওই সময় যে সকল সাহিত্য রচনা করা হয়, মানুষের ভাষা, সেটা গালাগালি হোক, আনন্দ হোক, ফুর্তি হোক, খিস্তি হোক, খাওয়ার হোক, তা দেখে আপনি বুঝতে পারবেন সময়টা কেমন যাচ্ছে। অথবা ওই সময়টিতে মানুষ যে সকল গান গায়, কবিতা লিখে, পোস্টার আঁকে, ছবি আঁকে, সব দেখে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে সময়টা কেমন যাচ্ছে এবং এই সময়ের পরিণতি কী হতে পারে। আমাদের এই বর্তমান সময়টিতে যদি আপনি উল্লেখযোগ্য দেখেন, কতগুলো গান দেখেন গত ১ বছরের মধ্যে। তো সেটা হলো, "তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা।" তারপরে ভারতের যে বিখ্যাত অ্যানিমেল সিনেমা, সেই সিনেমার নকল করে বা অনুকরণ করে নাকি বাংলাদেশে একটা সিনেমা বানানো হয়েছে। এদেশের শীর্ষ সিনেমার নায়ক শাকিব খান, তিনি সেই সিনেমাটিতে অভিনয় করেছেন এবং ১ বছর ধরে বলতে গেলে সেই সিনেমাটি সুপার ডুপার হিট এবং তার পরবর্তী আরেকটা সিনেমাও। তো এই সিনেমার গানগুলো আপনি যদি দেখেন আ এবং সেই সিনেমার যে কাহিনীগুলো, সেগুলো যদি আপনি মূল্যায়ন করেন, তখন বুঝতে পারবেন যে আপনি সমাজে কেমন আছেন, সমাজে কি চলছে। আমাদের এই বর্তমান সমাজের একটা দর্পণ হলো Facebook বা Twitter, LinkedIn, আর যদি ভিডিও মাধ্যম ধরেন তাহলে YouTube। এই মাধ্যমগুলোতে যারা সময় কাটান, আসলে যাদেরই মোবাইল আছে তারা মোর অর লেস সবাই এখন এই সামাজিক মাধ্যমে সময় কাটান। এবং এর মতো এরকম ইনফ্লুয়েন্সিয়াল কোনো গণমাধ্যম এই প্ল্যানেটে, এই পৃথিবীতে আদিকালে কখনো ছিল না। যেখানে ভিক্ষুক, মরিচ বিক্রেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে টপ সেলিব্রিটি ইন দ্য ওয়ার্ল্ড, তারা এই সামাজিক মাধ্যমের মাধ্যমে রেসপন্ড করেন। তাদের আবেগ প্রকাশ করেন, তারা কথা বলেন অথবা তারা তাদের যে মনোভাব এটা প্রকাশ করেন। তো কাজেই এই যে ফেসবুকগুলোতে যখন কোনো একটা জিনিস খুব ট্রেন্ডিং হয়, মানে খুব চলে, স্ট্রিমিং হয়, বুঝতে হবে যে ওটাই এখন বাংলাদেশের বাস্তব রূপ, যদি সেটি বাংলাদেশের হয়। যদি ধরুন এটিকে নিয়ে খুব ট্রেন্ডিং হয়, খুব চলে, বারবার শুধু যে ফেসবুক আপনি খুললেই ওই গানগুলো, ওই কবিতাগুলো, ওই দৃশ্যগুলো, ওই ঘটনাগুলো, ওই মানুষগুলো, যাদের ছবিগুলো চলে আসে, এটা হলো কি, এই সামাজিক মাধ্যমগুলোর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে। তো হিউম্যান সাইকোলজি, মানে আমাদের যে মন, আমাদের মনের সঙ্গে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সংযোগ রয়েছে এবং এটা বিশ্বের যারা সামাজিক মাধ্যম চালায়, যারা গণমাধ্যম চালায়, কিংবা যারা ধরুন কোনো প্রোডাক্ট, সেটা আইফোন হোক কিংবা বোমারু বিমান হোক, কিংবা ধরুন সেটা কোনো কসমেটিক হোক কিংবা ওষুধ হোক, ভায়াগ্রা, এই যে যারা এই ধরনের মার্কেটিং করে কিংবা শেয়ার মার্কেট যারা পরিচালনা করে, তারা করে কি, মানুষের যে সাইকোলজি, এই সাইকোলজির সঙ্গে এই তথ্য প্রযুক্তির যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে সংযোগ করে দেয়। এবং তার ফলে কি হলো, মার্কেটিংয়ের যে দুটো ইনস্ট্রুমেন্ট রয়েছে, লোভ, লালসা, কামনা, বাসনা, এটা একদিকে। আরেকটা হলো ভয়, আতঙ্ক, ক্রোধ, তারপরে জিঘাংসা, এই জিনিসগুলো আরেকদিকে। এ দুটোকে পুঁজি করেই কিন্তু সারা পৃথিবীর মার্কেটিং চলে। এখন ধরুন এই যে করোনা, একটা ভয় দেখানো হলো, সে ভয়ের কারণে আমরা হাত ধোয়া শিখলাম, তারপরে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা শুরু করলাম, এরপর আমরা ওষুধপত্র খাওয়া শুরু করলাম। সব মিলিয়ে আপনি দেখুন যে হাজার হাজার কোম্পানি তাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে, স্যাভলন কিংবা ডেটল, এই করোনার সময়টাতে তারা যে ব্যবসা বাণিজ্য করেছে, গত ২০-৩০ বছরে তাদের কোম্পানির টোটাল প্রোডাক্টের যে লাভ, তার চেয়ে এই সময়টাতে লাভ বেশি হয়ে গেছে। কিংবা ধরুন পুরুষের যে কামনা, তারা যে যৌনতা পেতে চায়, যৌন সুখ পেতে চায়, দলমত নির্বিশেষে, বয়স নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ হলেই
তারা সবাই যৌনতা পেতে চায়। এই যৌনতাকে পুঁজি করে ফাইজার তারা যে ভায়াগ্রা নামক যে ওষুধটি বিক্রি শুরু করলো, সেটা ভায়াগ্রার যে ইতিহাস, ছেলের যে ইতিহাস এবং এখন পর্যন্ত এটার যে বিক্রি বাট্টা, সেটা ফাইজার কোম্পানি, আমেরিকান কোম্পানি, তাদের সকল প্রোডাক্টের চাইতে এটা বেশি। একইভাবে এই করোনার সময়টাতে ফাইজার যে টিকা আবিষ্কার করলো, তো সেই ফাইজারের টিকা দিয়ে তারা যে ব্যবসা বাণিজ্য করলো, এই ব্যবসা মানে আরও ১০০ বছর তাদের অপেক্ষা করতে হবে এত টাকা উপার্জন করার জন্য। এটা কেন? মানুষের ভয়কে আর ভায়াগ্রার ক্ষেত্রে মানুষের লোভ লালসাকে পুঁজি করে। তো বর্তমান সময়কে নিয়ে আপনার লোভ আছে, আমার লোভ আছে, বর্তমান সময়কে নিয়ে আমার ভয় আছে, আতঙ্ক আছে। এটা নিয়ে আমি যে চিন্তা করি, এই চিন্তাটাকে বলা হয় হিউম্যান সাইকোলজি। সেই হিউম্যান সাইকোলজি সুন্দরভাবে পড়ার জন্য, অনুভব করার জন্য, এই যে আমরা যারা ফেসবুক চালাই, টুইটার চালাই, গুগল চালাই, ইউটিউব চালাই, তারা আমার এই মনোবৃত্তিটাকে, আমার লোভকে, আমার লালসাকে, আমার কামনাকে, আমার বাসনাকে ওরা বুঝতে পারে। ওইভাবেই তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো যাকে বলা হয় সাবজেক্ট ইউনিভার্সিটিগুলোতে, এটা গত দীর্ঘদিন ধরেই কিন্তু সবচেয়ে হট কেক রূপে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে, অর্থাৎ হিউম্যান সাইকোলজি ভার্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস ইকোনমিক্স। অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হিউম্যান সাইকোলজি প্লাস মার্কেটিং, এইভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলো পড়া হচ্ছে এবং সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা সেখানে ডিগ্রি নিচ্ছে এবং তাদেরকে আবার এই সমস্ত কোম্পানি নিয়োগ দিচ্ছে। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে বুঝতে পারে বাংলার এই মানুষ এখন কি খাবে, পচা ডিম খাবে নাকি সেদ্ধ ডিম খাবে, তারা কি ফার্মের মুরগি খাবে নাকি গরুর মাংস খাবে, তারা কি শাহরুখ খানের সিনেমা দেখবে না শাকিব খানের সিনেমা দেখবে, তারা কি গোলাম মোল্লা রনির বক্তব্য শুনবে নাকি পিনাকির বক্তব্য শুনবে। এটা যেভাবে মানুষ চিন্তা করে, ওই মোবাইলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা বুঝতে পারে, রিড করতে পারে এবং সেই অনুযায়ী আপনার কাছে সেই তথ্যগুলো এনে দেয়। এত লম্বা ভূমিকা যে কারণে টানলাম, যে গত কয়েকদিন যাবৎ ট্রেন্ড হচ্ছে, মানে ফেসবুকে যান, আপনি বারবার শুধু ওই ছোটো ছোটো শর্ট ক্লিপগুলো আসে। সেটা হলো কি এক লোক আসছে, নামও জানি না, কালা কালা গান গাচ্ছে, কালা কালা তালা তালা, তালা খুলে দেবে, মানে এগুলো শোনা যায় না, 1 সেকেন্ড 2-3 সেকেন্ডের বেশি আমি বেসিক্যালি আমার রুচিতে থাকে, কিন্তু সামনে চলে আসছে। তো এরকম যে তালা তালা তালা, কালা কালা কালা, এরকম। তারপরে আবার আসছে কি পিরিতি পিরিতি, বিষম পিরিতি। একটা মেয়ে কোথা থেকে যেন জোগাড় করেছে, আর একটা ছেলে এরকম করে, ছেলেটা টাক পড়া একটা ছেলে, অদ্ভুত পোশাক পরে সে গান গায়। তো যখন সে গান গায় তখন তার যে শরীরের মধ্যপ্রদেশ, তার যৌনাঙ্গ, সে এমনভাবে সে দুলাতে থাকে যে পীড়িত বলতেই সাধারণত ওটা বোঝায় যে তার যে মধ্যপ্রদেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দ্বারাই সে এই পীড়িতকে বোঝাতে চাচ্ছে। প্রীতি প্রীতি, বিষম প্রীতি, কি একটা গান, এরকম অশ্লীল অশ্রাব্য দুটোই। তারপরে যাকে বলা হয়, তার সঙ্গে আবার যে মেয়েটা নিয়ে এসেছে, সেই মেয়েটা এক পা তার টাইট, যাকে বলা হয় টাইটস পরা, আর অন্য পাটা শুধুমাত্র জাইঙ্গা পর্যন্ত পুরোটা উদম। এবং সেই মেয়েটারও মধ্যপ্রদেশ, মানে তার যে যৌনাঙ্গ, সেটা এমনভাবে সেই পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে যে ওটা কীরকম করছে, ওটার আকৃতি কী, আকার কী, আপনার লোভী মন, চোখ ওইদিকে যেন আকৃষ্ট হয়, সেইভাবেই এই মেয়েটা উপস্থাপন করছে। সে গানের সাথে তাল মিলিয়ে একবার বসছে, তার দুই পা ফাঁক করছে, তার বিশেষ অঙ্গ স্ফীত হলে কেমন হচ্ছে, আবার বিশেষ অঙ্গ সংকুচিত হলে কেমন হচ্ছে, এই জিনিসগুলো সে ব্র্যান্ডিং করছে গানের সঙ্গে। এবং এই জিনিসগুলো এখন ট্রেন্ডিং করছে ইউটিউবে বাংলাদেশে। এবং এই গান, এই যুবক, এই যুবতী, এটা ঠিক গত 7-8 দিন বা 10 দিনের আগে আমি এইগুলো দেখিনি। হঠাৎ করে এই সময়টাতে চলে আসলো, বিশেষ করে গোপালগঞ্জের এই ঘটনা ঘটার পরেই এরকম একটা জিনিস আমাদের সামনে চলে আসলো। তো এই যে তালা তালা, বা এই যে কালা কালা, বা এই যে পিরিতি, বিষম পিরিতি, কিংবা উড়াধুরা কোন শহরের মাইয়া গো, এই যে গান, কিংবা শাকিব খানের যে সিনেমা, সেই সিনেমা অ্যানিমেল সিনেমা, এটা বাংলা কী যেন নাম আমার মনেও আসছে না। তো
তো সবাই ওটা নিয়ে যে সমালোচনা করেছে, একজন বলতেছিল যে এই বাংলা সিনেমা কেউ যদি হিন্দির অ্যানিমাল সিনেমা দেখে থাকেন তাহলে আর এই ছবিটি যদি দেখেন, দেখার পরে আপনাদের বমি চলে আসবে। যে মানুষ এত বিকৃতভাবে একটা কাহিনী নকল করে কিভাবে। আর অ্যানিম্যালের যে অ্যানিমেশন, ডায়ালগ, তার যে ফটোগ্রাফি, তার যে সিনেমাগ্রাফি, সিনেমা তৈরি করার যে কৌশল, তার যে আবেদন, ওটার সঙ্গে বাংলায় শাকিব খানের যেটা করা হয়েছে, সেই আবেদনকে তুলনা করলে ওই লেখকের বক্তব্য অনুযায়ী যে ওই সিনেমা বসে বসে দেখা মানে হিন্দি সিনেমা দেখার পরে ওই সিনেমা দেখা মানে আপনার কোনো বোধ নাই, আর আপনার যদি বোধ থাকে তাহলে নিজের বমি নিজে খাওয়ার মতো বিরক্তিকর একটি অবস্থা। এটা মানে নেতিবাচক যে আলোচনা হয়, সমালোচনা হয়, ইতিবাচক আলোচনা হয়, তার মধ্যে আমার কাছে এই আলোচনাটা বেশি মনে হয়েছে। আর ওই যে গানের যে দৃশ্য, মানে এটা অনেক আগে যখন গানগুলো কয়েকজন বেশ যুবক এই গানগুলো করছে যারা খুবই জনপ্রিয় এখন গানের বাজারে। অনেকে সুরকার আছেন, অনেকে গায়ক আছেন, গায়িকা আছেন। তো এরকম এই যে বিষম প্রীতির এই গায়ক নতুন আসলেন, তার আগে যে যে এই যে উড়াধুরা গান গেয়েছে কি প্রীতম হাসান, প্রতিম হাসান, এরকম প্রীতম হাসান, প্রতিম হাসান, খালিদ হোসেন মিলু, ওনার বাবা আমাদের জমানাতে উনি বেশ জনপ্রিয় গায়ক ছিলেন, তার 2 সন্তান। তার মধ্যে ছোট যেটি আছে সেটি এরকম এই যে রিমিক্স করে এই গানগুলো বানাচ্ছেন, অর্থাৎ 20টা গানের সুর, 20টা গানের কথা, খুবই জনপ্রিয় 20টা গানের কথা, 20টা গানের সুর একত্র করে একটা রিমিক্স। এবং অনেক আগে হুমায়ূন আহমেদের একটা নাটক হয়েছিল, প্যাকেজ নাটক, মানে প্যাকেজ সংবাদ বা প্যাকেজ নাটক, অসাধারণ একটি নাটক যেখানে শমীক আছার, জাহিদ হাসান, তারপর প্রয়াত আব্দুল কাদের তারা অভিনয় করেছিলেন। তো সেখানে এই একটা প্যাকেজ নাটক কীভাবে হিট করতে হয় সেটাকে উপস্থাপন করার জন্য হুমায়ূন আহমেদ যে চিত্রনাট্য তৈরি করেছিলেন, ঠিক সেই চিত্রনাট্যটাই কিন্তু এখন দেখা যাচ্ছে সব ক্ষেত্রে। তো সেখানে একটি গান, তো গানের ক্ষেত্রে চিকা মারো রে, এরকম একটা গান। তো ওই গানটা যিনি সুরকার তিনি বললেন যে ভাই আপনাদের এই ধরনের ক্লাসিক গান দিয়ে হবে না, আগের জমানার গান দিয়ে হবে না, এখন হলো হিন্দি সিনেমা, অমুক সিনেমা, আরবি সিনেমা, 3-4টে সিনেমার যে ভালো ভালো মানে গানগুলো আছে 4-5টাকে একত্র মিলে একটা রিমিক্স করে এমনভাবে তৈরি করে দেবে, ফাটাফাটি হয়ে যাবে। এবং আপনি দেখুন এখন এই যে যে গানগুলো হচ্ছে, যা কিছু হচ্ছে, এদের শব্দ, তারপরে শেষে এদের সুর, তাল, লয়, ছন্দ, এই সব কিছুই মোটামুটি আমাদের সমাজের সেই অতীতের, বর্তমানের যে ভালো মন্দ সব মিলিয়ে যে ফিজিক্যাল বা শারীরিক আবেদনের মাধ্যমে যে উপস্থাপনা করা হচ্ছে, এটা মূলত আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, ভব্যতা, নম্রতা, ভদ্রতা এবং আমাদের ইতিহাসের উপর একটা রীতিমতো বলাৎকার, অসভ্য বলাৎকার। আর এই অসভ্য বলাৎকার যে সাংস্কৃতিক অঙ্গনে হচ্ছে, এর মূল দায়ী হলো আমাদের রাজনীতির দন্যতা। এই রাজনীতির দন্যতা যখন থাকে তখনই ঠিক এইরকম জিনিসগুলো সমাজে চলে আসে। প্রকৃতিতে যখন খুব আল্লাহ রাব্বুল আলামিন বিরূপ হয়ে যান, আপনি দেখবেন কোনো দেশে বন্যা হবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে, তার ইশারা চলে আসে, পঙ্গপাল চলে আসে। দুর্ভিক্ষের আগে একটা দেশে পঙ্গপাল চলে আসে। তারপরে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, তার আগে অঝোরে বৃষ্টি, কাঠফাটা রোদ, একের পর এক কালবৈশাখী ঝড়, ভূমিকম্প, এই ঘটনাগুলো ঘটতে থাকে প্রকৃতিতে বড় কিছু ঘটার আগে। আমাদের এই যে রাজনীতির যে জ্বালা, রাজনীতির যে যন্ত্রণা, রাজনীতির যে যাকে বলা হয় আগুন, রাজনীতির যে লেলিহান শিখা, যেগুলো আমাদের সভ্যতাকে তছনছ করে দিচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা যে বর্তমান জমানাতে এসে কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে, তা এই সময়ের যে সকল গান বলেন, নাটক বলেন, তারপরে যে সকল সেলিব্রিটি বলেন, এই সময়তে যারা সেলিব্রিটি, তরুণদের কাছে, বৃদ্ধদের কাছে, যুবকদের কাছে, আপনি তাদের সব কিছু দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটা রসাতলের মধ্যে চলে যাচ্ছি। এখন অশ্লীল শব্দোচ্চারণ, তারপরে গালাগালি করা, এটা একটা হিরোইজম। এবং এটা যারা করতে পারে তাদেরকে সবাই নেতা মানে, তাদেরকে সবাই বুদ্ধিমান মনে করে যে আরে বাবা, এত চমৎকার করে গালাগালি করছে, এ না জানি কত কিতাব পড়েছে। তারপরে অমুকে গালাগাল দিচ্ছে, আল্লাহ না জানি এর কত সাহস। জুলিয়াস সিজার কিংবা নেপোলিয়ন বোনাপার্টের চেয়ে তো এদের সাহস, এর কারণ হলো এরা ডক্টর ইউনূসকে গালি দিতে পারছে, এরা তারেক রহমান সাহেবকে গালি দিতে পারছে অশ্লীল অশ্রাব্য ভাষায়।
তো গালি যারা দিতে পারছে তাদেরকে জ্ঞানী মনে করা হচ্ছে, তাদেরকে সাহসী মনে করা হচ্ছে, এবং সর্বশেষ তাদেরকে নেতা মানা হচ্ছে, যে ইউ আর দ্য লিডার, তোমরাই একমাত্র নেতা যারা আমাদেরকে পরিচালনা করতে পারো। এই হলো রাজনীতির অঙ্গন। আপনি যদি অর্থনীতিতে চলে আসেন, এখানেও চোর, ডাকাত, দুর্বৃত্তপনা, বাজে লোকগুলোর নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। একদল গেছে, আর এক দল তার চেয়েও খারাপ এসে এই অর্থনীতিতে থাপা ফেলেছে। এবং এই জিনিসগুলো অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবারতন্ত্র থেকে শুরু করে সব জায়গাতে যে খাতগুলো রয়েছে, এবং খাত, খয়াকার খা ত, আর হলো খয়াকার খা দ, খাত, চন্দ্রবিন্দু আছে খাদে। এই ক্ষমতার আগুনের তেজে কিভাবে পুড়ছে জনগণ, গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। ঘাটে মানুষ কি ধরনের খিস্তি খেউল করছে, কি ধরনের আচরণ করছে, এবং তাদেরকে বিনোদিত করার জন্য কি ধরনের বিনোদন চলে আসছে, এবং সেখানে এই যে কালা কালা, তালা তালা, জ্বালা জ্বালা, এটা এই বিনোদনের আকাশ বাতাসকে প্রকম্পিত করে রাজনীতির অঙ্গনকে কিভাবে কলুষিত করেছে, যা কিনা আমাদের সভ্যতার চাকাকে যে পেছনে টেনে নিচ্ছে, এটা যে আবার কবে সামনের দিকে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।